হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা আয়নিক ক্রিস্টালগুলোর স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই সংক্রান্ত ছোট ছোট প্রবলেম সলভ করেছিলাম। আজকে আমরা নতুন টপিক আলোচনা শুরু করছি, সেটা হচ্ছে ডিফেক্টস ইন ক্রিস্টাল, অর্থাৎ কেলাসের ত্রুটি। এখন আমরা জানি যে ক্রিস্টালাইন সলিডগুলো যখন তৈরি করা হয় তখন তাদের মল্টেন অবস্থা থেকে, অর্থাৎ গলিত অবস্থা থেকে একটা ওয়েল কন্ট্রোলড কুলিং, স্লো কুলিংয়ের মাধ্যমে তাদেরকে ওই ক্রিস্টালাইন ফর্মে আনা হয়। এবার সেই কুলিংটা, অর্থাৎ ঠান্ডা করার যে প্রসেসটা, সেইটা যদি খুব স্লো এবং ওয়েল কন্ট্রোলড যেটা হওয়া উচিত, তার বদলে যদি খুব সামান্য পরিমাণে প্রসেসটা ফাস্ট হয়ে যায়, তখন দেখা যায় যে ক্রিস্টালটার মধ্যে কিছু ডিফেক্টস অর্থাৎ ত্রুটি তৈরি হচ্ছে। এবার এই ত্রুটি মানে কি? মানে হচ্ছে আমরা জানি যে ক্রিস্টালাইন সলিডের মধ্যে অ্যাটমসগুলোর যে অ্যারেঞ্জমেন্ট, সেটা একটা ঠিকঠাক নির্দিষ্ট একটা অর্ডারে তারা অ্যারেঞ্জড হয়ে থাকে এবং সেই অ্যারেঞ্জমেন্টটা থ্রু আউট দ্য ক্রিস্টাল সেটা চলতে থাকে। এখন যখন ক্রিস্টালের মধ্যে এই ডিফেক্ট চলে আসে, তখন এই যে অ্যাটমসগুলোর যে অ্যারেঞ্জমেন্ট, লং রেঞ্জ যে অর্ডার যেটাকে আমরা বলি, সেটা 100% পারফেক্ট হয় না। কিছু কিছু জায়গায় সেই যে অ্যারেঞ্জমেন্টটা, সেইটা ওই পার্টিকুলার যে সজ্জাটা, সেটা বিনষ্ট হয়ে যায়। তো এই যে ঘটনা, এটাকে আমরা বলি কেলাসের ত্রুটি বা ক্রিস্টাল ডিফেক্ট। ক্রিস্টাল ডিফেক্ট এখন তিন ধরনের হয়। একটাকে বলা হয় পয়েন্ট ডিফেক্ট, একটাকে বলা হয় লাইন ডিফেক্ট, আর একটাকে বলা হয় প্লেন ডিফেক্ট। আমরা আগে লিখি ব্যাপারগুলোকে, তাহলে এক্সপ্লেন করতে সুবিধা হবে। তাহলে আমরা ডিফেক্ট বলতে কি বুঝবো, যে আমরা এখানে লিখি দুটো পয়েন্ট, যে ক্রিস্টালস আর generally formed by slow and controlled cooling of molten substance. If this process gets a little faster, then defects in crystal arises. এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে crystals with defect cannot have 100% perfect long range order of its constituent particles. এই দুটো আমরা বললাম এর আগে, লেখা থাক, পরে কাজে লাগবে রিভিশনের সময়। এখন লাস্ট আমি কি বললাম, যে ক্রিস্টাল ডিফেক্ট তিন রকমের হয়। হ্যাঁ, তো ক্রিস্টাল ডিফেক্ট তিন রকমের। একটাকে আমরা বলছি টাইপস অফ ডিফেক্ট, লিখি। একটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট, দু নম্বর হচ্ছে লাইন ডিফেক্ট, আর থার্ড হচ্ছে প্লেন ডিফেক্ট। বাংলাতে আমরা পয়েন্ট ডিফেক্টকে বলি বিন্দু ঘটিত ত্রুটি। লাইন ডিফেক্ট আমি বলি, লাইন মানে রেখা ঘটিত ত্রুটি, আর প্লেন মানে হচ্ছে তল বা সারফেস, তাহলে তল ঘটিত ত্রুটি। এখন আমরা এর আগে যখন ওই নিউমেরিক্যাল করেছিলাম কিছু, সেইখানে আমরা বলেছিলাম যে
ধরা যাক একটা ফেস সেন্টার ইউনিট সেল, সেখানে ফেস সেন্টারগুলোতে এবং কর্নারগুলোতে কিছু অ্যাটম আছে। এখন হঠাৎ করে যদি এরকম হয় যে একটা কর্নার থেকে একটা অ্যাটম মিসিং হয়ে গেল বা একটা ফেস সেন্টার থেকে একটা অ্যাটম মিসিং হয়ে গেল, তাহলে ওই পার্টিকুলার কম্পাউন্ডটার ফর্মুলা কী হবে, এরকম কোয়েশ্চেন আমরা করেছি এর আগে। এবার এই যে একটা কর্নার থেকে বা একটা ফেস সেন্টার থেকে বা একটা এজি সেন্টার থেকে একটা অ্যাটম মিসিং হয়ে গেল, এই ঘটনাটাকে আমরা বলি যে একটা ল্যাটিস পয়েন্ট থেকে তার মানে অ্যাটমটা চলে গেল। যেহেতু ল্যাটিস পয়েন্ট থেকে অ্যাটম মিসিং হলো, এর ফলে যে ডিফেক্টটা তৈরি হবে এটাকে আমরা বলবো পয়েন্ট ডিফেক্ট। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, অ্যাটমস রিমুভড ফ্রম কোত্থেকে, ল্যাটিস পয়েন্টস। ঠিক আছে, অনেক প্রবলেম আমরা এরকম দেখেছি যে একটা লাইন বরাবর যতগুলো অ্যাটম আছে সবাইকে রিমুভ করা হলো, সেটা একটা এজ বরাবর হতে পারে, একটা ফেস ডায়াগোনাল বা একটা বডি ডায়াগোনাল থেকে হতে পারে। এরকম যখন একটা লাইন বরাবর সব কটা অ্যাটম যখন মিসিং হয়ে গেল, তখন যে ধরনের ডিফেক্ট তৈরি হয় সেটাকে আমরা বলি লাইন ডিফেক্ট। তো এখানে আমরা লিখবো যে অ্যাটমস রিমুভড ফ্রম কোত্থেকে হতে পারে, একটা এজ থেকে রিমুভড হতে পারে, বডি ডায়াগোনাল থেকে হতে পারে, और ফেস ডায়াগোনাল থেকে হতে পারে। ঠিক আছে, আর প্লেন ডিফেক্ট আমরা এরকম বলেছিলাম যে কিছু অঙ্ক এরকম করেছিলাম যে একটা ফেস প্লেনের মধ্যে যতগুলো অ্যাটম আছে সবাইকে রিমুভ করা হলো, তখন তার স্ট্রাকচার কী হবে। তো যখন একটা প্লেনের ওপরে যতগুলো অ্যাটম থাকে, ধরো একটা ফেস প্লেন যদি আমি ভাবি, তাহলে একটা ফেসের উপরে কটা অ্যাটম থাকে, তোমার কর্নার অ্যাটম থাকতে পারে, কর্নারে ফেস সেন্টার থাকতে পারে, এজ সেন্টারেও থাকতে পারে। এবার এই সমস্ত অ্যাটমসগুলো যখন রিমুভড হয়ে যায়, তখন আমরা বলি যে প্লেন ডিফেক্ট তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা লিখব যে অ্যাটমস রিমুভড ফ্রম প্লেন। ঠিক আছে, ফর এক্সাম্পল ফেস। এবার ফেস ছাড়া বাকি যে প্লেনগুলো হয় উইদিন দ্য ইউনিট সেল, সেগুলো ইউনিট সেলের ভেতরে হয়, ওইগুলোর ওরকম অ্যাজ কোনো নাম দেওয়া হয় না। যেমন ধরো যে কোনো একটা ফেসের ওপরের যে এজটা আর অপোজিট ফেসের নিচের যে এজটা, ওই দুটোকে যে ডায়াগোনাল যে প্লেনটা কানেক্ট করছে, সেইটা একটা প্লেন হতে পারে। সেই প্লেনের উপরে যদি কোনো অ্যাটম থাকে, হতেই পারে সেই প্লেনটা অবশ্যই বডি সেন্টারের উপর দিয়ে যাবে, তাহলে বডি সেন্টার অ্যাটমটা তার উপরে থাকবে, প্লাস কর্নার অ্যাটমগুলো তো থাকবেই। তো সেই রকম কোনো প্লেন হতে পারে, আমরা ফেস প্লেনের নামটা জানি তাই এটা লিখলাম। তা এই হচ্ছে মোটামুটি ক্রিস্টাল ডিফেক্টের টাইপস। এখন এই 2 নম্বর আর 3 নম্বর ডিফেক্টটা নিয়ে আমাদের খুব বেশি ডিটেলে আলোচনা সিলেবাসে নেই, আমাদের শুধুমাত্র পয়েন্ট ডিফেক্ট নিয়ে আলোচনা করতে হবে। তো এইবার আমরা পয়েন্ট ডিফেক্টের ডিটেলে যাচ্ছি। ঠিক আছে, পয়েন্ট ডিফেক্টটা জেনারেলি 3 রকমের হয়। পয়েন্ট ডিফেক্টটাকে আমরা 3টে ভাগে ভাগ করি। একটাকে বলা হয় স্টয়কিওমেট্রিক ডিফেক্ট। স্টয়কিওমেট্রিকে অনেক সময় স্টয়কিওমেট্রি উচ্চারণও করা হয়, যেটা করবে তোমরা যাতে কমফোর্টেবল, ব্যাপারটা বোঝানো নিয়ে কথা। নন স্টয়কিওমেট্রিক ডিফেক্ট আর ইমপিউরিটি ডিফেক্ট। ইমপিউরিটি মানে বুঝতেই পারছো, অশুদ্ধিজনিত ত্রুটি। স্টয়কিওমেট্রিক ডিফেক্ট আর স্টয়কিওমেট্রিক আর নন স্টয়কিওমেট্রিক, এই দুটোর মানে আগে আমি স্টয়কিওমেট্রিকটা বলি। আমরা আলোচনা শুরু করছি স্টয়কিওমেট্রিক ডিফেক্ট দিয়ে। প্রথমে তো আমরা লিখে নিই যে কাকে বলে এটা। তো লিখবে যে দিস ডিফেক্ট does not alter অথবা affect stoichiometry of a crystalline solid। এবার স্টয়কিওমেট্রি মানেটা কি? মানে হচ্ছে
সাপোজ আমি যদি NaCl নিই, NaClটা যদি একটা ক্রিস্টাল হয়, তাহলে NaCl ক্রিস্টালে এদের অ্যাটমগুলোর রেশিও কত? সোডিয়াম আর ক্লোরিন অ্যাটমের রেশিও হচ্ছে 1:1। এই রেশিওটাকেই আমরা বলছি কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ডের স্টয়চিওমেট্রিক রেশিও বা সিম্পলি স্টয়চিওমেট্রি। এবার যদি কম্পাউন্ডটা এরকম হয় যে ধরো Na2O, তাহলে অ্যাটমসগুলোর রেশিও কত হবে? 2:1, ঠিক আছে। যদি ক্যালসিয়াম ফ্লুরাইড হয় তাহলে অ্যাটমগুলোর রেশিও কত হবে? 1:2। তো এই রেশিওটাকেই আমরা স্টয়চিওমেট্রিক রেশিও বা সিম্পলি স্টয়চিওমেট্রি বলি। তাহলে সেই স্টয়চিওমেট্রিটার কোনো অল্টারেশন হবে না, স্টয়চিওমেট্রি পাল্টাবে না, যেরকম আছে সেরকমই ইনট্যাক্ট থেকে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে স্টয়চিওমেট্রি অফ এ সলিড দ্যাট ইজ ratio of atoms in a molecule. Remains intact. ঠিক আছে। সুতরাং এরকমও পসিবিলিটি থাকতে পারে যে ক্রিস্টালের মধ্যে এমন কিছু ডিফেক্ট হলো, পয়েন্ট ডিফেক্ট, যার কারণে স্টয়চিওমেট্রিটাই পাল্টে গেল। যে দেখা গেল যে যেখানে 2:1 রেশিও হচ্ছে নর্মালি, আফটার ডিফেক্ট রেশিওটা 2:1 হচ্ছে না, অন্য কিছু হচ্ছে। যেমন একটা এক্সাম্পল আমি বলতে পারি তোমাদের, ধরো কিউপ্রাস সালফাইড Cu2S হয়, তার রেশিও কত এখানে? 2:1। এবার এটার মধ্যে যখনই কোনো ডিফেক্ট চলে আসে, নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, স্টয়চিওমেট্রিক যদি এটা হয় যে স্টয়চিওমেট্রিটা মানে রেশিও অফ অ্যাটমসটা যদি ইনট্যাক্ট থাকে, তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্টে এই রেশিওটা ইনট্যাক্ট আর থাকবে না। তো এই পার্টিকুলার কম্পাউন্ডটা নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট দেখায়, তখন এই Cu2টা হয়ে যায় 1.7, ঠিক আছে। রেশিও কত হচ্ছে তাহলে? 1.7:1। তো এটা নিশ্চয়ই সিম্পল রেশিও নয়। তা যখন যখন এরকম স্টয়চিওমেট্রিটাই পাল্টে যাবে, তখন আমরা সেটাকে বলবো নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, ঠিক আছে। তা এটা নিয়ে এখন আপাতত আমরা আলোচনা করছি না, আমরা স্টয়চিওমেট্রিক ডিফেক্টেই আছি। এখন স্টয়চিওমেট্রিক ডিফেক্টটা আমরা পড়বো দু ধরনের ক্রিস্টালের ক্ষেত্রে, একটা হচ্ছে আয়নিক ক্রিস্টাল, একটা হচ্ছে নন আয়নিক ক্রিস্টাল। আমি শুরুতে কোনো এক সময় বলেছিলাম যে নন আয়নিক ক্রিস্টালগুলোর মধ্যে আমরা আমাদের এই পার্টিকুলার চ্যাপ্টারে কেবলমাত্র নন আয়নিক মানে আমরা কেবলমাত্র মেটালিক ক্রিস্টালগুলোর কথাই বুঝবো আর কি। এখানে বেসিক্যালি মেটালিক ক্রিস্টাল আর কি, নন আয়নিক মানে মেটালিক ক্রিস্টাল। তা আমরা স্টয়চিওমেট্রিক ডিফেক্টটা পড়বো দুভাবে। তা এক নম্বর হচ্ছে যেটা বললাম যে নন আয়নিক ক্রিস্টালস, এদের জন্য আমরা এখানে মেটালিক ক্রিস্টাল নিয়েই আলোচনা করব। বইতে যদি মেটালিক ক্রিস্টালের কথা লেখা নাও থাকে, শুধুমাত্র নন আয়নিক লেখা থাকে, ধরে নেবে যে ওরা মেটালিক ক্রিস্টালের কথাই বলছে। শুরুতে আমি একটা ছবি এঁকে নিই, তাহলে আমার মেটালিক ক্রিস্টাল বোঝাতে সুবিধা হবে। এগুলো হচ্ছে একটা ল্যাটিস পয়েন্ট, ঠিক আছে। এরকম ধরো থাকলো। এইবার খুব ভালো করে লক্ষ্য করো, এইখানে এইগুলোকে আমি কালার করছি মানে হচ্ছে কি এখানে এই প্রত্যেকটা ল্যাটিস পয়েন্টে অ্যাটমগুলো আছে। দেখো এই যে ছবিটা আমি এঁকেছি এখানে এই প্রত্যেকটা হলুদ কালারের যে পয়েন্টগুলো, এগুলো হচ্ছে একটা হচ্ছে ল্যাটিস পয়েন্ট, মানে এখানে একটা করে অ্যাটম আছে। আমরা মেটালিক ক্রিস্টাল ভাবছি, তাহলে মেটালের একটা করে অ্যাটম এখানে আছে। এবার দেখো এই দুটো পয়েন্ট থেকে অ্যাটমগুলো এখানে নেই, হলুদ কালার নেই, এখানটা ভ্যাকেন্ট আছে, মানে এখান থেকে অ্যাটমগুলো চলে গেছে বাইরে কোথাও একটা। চলে যদি যায় এরা, তাহলে এই জায়গাগুলোতে কি তৈরি হবে? এই জায়গাগুলোতে ভ্যাকেন্সি তৈরি হবে, ফাঁকা জায়গা তৈরি হবে। এই ধরনের ডিফেক্টকে আমরা বলি ভ্যাকেন্সি ডিফেক্ট। কি বলি? ভ্যাকেন্সি। তাহলে এ হচ্ছে আমাদের নন আয়নিক, এর আন্ডারে এক নম্বর হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট। এখন এই ভ্যাকেন্সি ডিফেক্টটা কেন হয়, তৈরি হয় কিভাবে?
এটা জেনারেলি তৈরি হয় যখন কোনো মেটালিক ক্রিস্টালকে বা মেটালকে যদি হিট করা হয়, প্রচণ্ড পরিমাণে যদি উত্তপ্ত করা হয়, তাহলে হিট করা হলে কী হবে, ওর মধ্যে থার্মাল এনার্জি বাড়বে, অর্থাৎ প্রত্যেকটা অ্যাটমের কাইনেটিক এনার্জি বাড়বে। কাইনেটিক এনার্জি যদি বেড়ে যায়, আমরা একদম শুরুতে যখন প্রথম সলিডটা পড়লাম যে একটা পার্টিকুলার সাবস্টেন্স সেটা সলিড হবে না লিকুইড হবে না গ্যাস হবে, দুটো হচ্ছে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, অপোজিট ফ্যাক্টর, একটা থার্মাল এনার্জি, একটা ইন্টার মলিকুলার ফোর্স। এখন এই থার্মাল এনার্জি হচ্ছে ওই পার্টিকুলার ফোর্সটা যেটা কী হবে, অ্যাটমটার বা অ্যাটমগুলোর এসকেপিং টেন্ডেন্সিকে বাড়িয়ে দেবে। এখন যখনই এদের হিট করা হবে, থার্মাল এনার্জি বাড়বে, কাইনেটিক এনার্জি বাড়বে, এরা মুভ করতে চাইবে এবং এদের এসকেপিং টেন্ডেন্সির জন্য এরা ক্রিস্টালের যে ভলিউমটা, ক্রিস্টালের যে কি বলবো সীমানাটা, সেইটা ছেড়ে ওরা বাইরে চলে যাওয়ার চেষ্টা করবে। তার মধ্যে কেউ কেউ সফল হবে বাইরে চলে যেতে, কেউ কেউ সফল হবে না। তো এইভাবে ভ্যাকেন্সি ডিফেক্টের সৃষ্টি হয়। এবার যদি ভ্যাকেন্সি ডিফেক্ট তৈরি হয়, তাহলে দেখো একটা সার্টেন এরিয়ার মধ্যে বা একটা সার্টেন ভলিউমের মধ্যে যদি নাম্বার অফ অ্যাটম কমে যায়, তাহলে টোটাল মাসটাও কমে যাবে। মাস যদি কমে যায়, তাহলে একটা সার্টেন ভলিউমের মধ্যে যদি মাস কমে যায়, তাহলে মাস বাই ভলিউম রেশিওটা অর্থাৎ ডেনসিটিটাও কী হবে, কমে যাবে। সুতরাং আমরা বলতে পারি যে ভ্যাকেন্সি ডিফেক্টের একটা এফেক্ট হচ্ছে যে ক্রিস্টালটার ডেনসিটি কমে গেল। তাহলে এফেক্ট হচ্ছে ডেনসিটি কমে যাওয়া, আর এটার রিজন হচ্ছে থার্মাল এনার্জি, মানে যদি হিট করানো হয়। তাহলে আমরা দুটো তিনটে কথা এখানে লিখে ফেলি ভ্যাকেন্সি ডিফেক্টের আন্ডারে। এক নম্বর হচ্ছে when atoms at some lattice points are removed vacancy defect is produced, is formed, লিখি vacancy defect is formed। তাহলে যখন কোনো ল্যাটিস পয়েন্ট থেকে অ্যাটমগুলো রিমুভ হয়ে যায়, তখন ভ্যাকেন্সি ডিফেক্ট তৈরি হয়। 2 নম্বর লিখছি ইট অ্যারাইজেস ডিউ টু heating of the crystal। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টটাকে আমি এখানে কন্টিনিউ করছি। অন হিটিং থার্মাল এনার্জি, কাইনেটিক এনার্জি লিখছি ব্র্যাকেটে, কাইনেটিক এনার্জি of atoms increases and so is their escaping tendency। ঠিক আছে, this results in formation of vacancy defect। ঠিক আছে, লাস্ট পয়েন্ট হচ্ছে, লাস্ট পয়েন্ট কি লিখবো, ফোর্থ পয়েন্ট এখানে লিখছি। ফোর্থ পয়েন্ট হচ্ছে তাহলে নাম্বার অফ অ্যাটমস ডিক্রিজেস, তাই যদি হয় তাহলে মাস ডিক্রিজেস, ভলিউম রিমেইন সেম, তাই যদি হয় তাহলে 7 নম্বর হচ্ছে ডেনসিটি ডিক্রিজ করে। এটা হচ্ছে ফাইনাল হচ্ছে কনক্লুশন, যে যদি নাম্বার অফ অ্যাটম কমে যায় তাহলে মাস কমে যাচ্ছে, কিন্তু যেহেতু ভলিউমটা ফিক্সড থাকছে তাই ডেনসিটি কমে যাচ্ছে, কারণ ডেনসিটি মানে আফটার অল মাস বাই ভলিউম।
ঠিক আছে, ভ্যাকেন্সি ডিফেক্ট নিয়ে এর থেকে বেশি আর কিছু পড়তে হবে না। এরপর এই নন আয়নিক ক্রিস্টালের সেকেন্ড যেটা হচ্ছে সেটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ঠিক আছে, এটাকে মুছছি আমি। ইন্টারস্টিশিয়াল ডিফেক্টটা করার জন্য আমি ছবিটা এটাই রাখছি। এই ছবিটাতে আমি একটু মডিফাই করছি, দেখো। আচ্ছা, এটাও মুছে দিই। তো 2 নম্বর হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল মানে একটা উইদিন দ্য সিস্টেম আর কি, ভেতরকার কোনো একটা আভ্যন্তরীণ অংশের কথা বলা হচ্ছে। তো এই ইন্টারস্টিশিয়াল ডিফেক্টটা কী হয়, দেখো এই ছবিটা লক্ষ্য করো, এখানে কিন্তু প্রত্যেকটা ল্যাটিস পয়েন্ট অকুপায়েড, যেমনটা থাকার কথা সেরকমই আছে। এবার এটার পরেও অ্যাডিশনালি এই যে ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলোতে কিছু কিছু অ্যাটম এসে জায়গা নেয়। কোন অ্যাটম? যে অ্যাটম দিয়ে ক্রিস্টালের ল্যাটিস পয়েন্টগুলো অকুপাইড হয়েছে সেই একই এলিমেন্টের অ্যাটম, অন্য কোনো ফরেন অ্যাটম না, কিন্তু একই এলিমেন্টের অ্যাটমগুলো ল্যাটিস পয়েন্টের পাশাপাশি ইন্টারস্টিশিয়াল যে ভয়েডগুলো, সেই ভয়েডগুলোতে এসেও তারা জায়গা নিয়ে নেয়। যখন এরকম হয় তখন সেই ডিফেক্টটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, যেহেতু ইন্টারস্টিশিয়াল পজিশনগুলো অকুপাইড হয়েছে। এবার দেখো এখানে যেটা হয় অ্যাকচুয়ালি, তাহলে 1 নম্বর হচ্ছে যে সাম মোর number of atoms of the same type মানে যারা ক্রিস্টাল ল্যাটিসটা তৈরি করে, কনস্টিটিউটিং দ্য ইউনিট সেল যারা তৈরি করছে, ওই একই রকমের আরও কিছু এক্সট্রা অ্যাটম যখন এসে অকুপাই ইন্টারস্টিশিয়াল পজিশনস, তখন ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট তৈরি হয়। তাহলে দেখো এখানে আমরা একটা জিনিস বুঝতেই পারছি যে একটা সার্টেন ভলিউমের মধ্যে নাম্বার অফ অ্যাটম কী হয়েছে, বেড়ে গেছে। তাহলে নাম্বার অফ অ্যাটম যদি বেড়ে যায় তাহলে মাসটাও বেড়ে যাবে। ঠিক আছে, থার্ড পয়েন্ট হচ্ছে ভলিউমটা কী হচ্ছে, এখানে ভলিউম তো এখনও সেম থাকছে। তাহলে ফোর্থ পয়েন্ট ডেনসিটি কী হবে, বাড়বে না? বাড়বে তো, কারণ মাস বাড়ছে, মাস বাই ভলিউম মানে ডেনসিটি, তাহলে মাস বাড়ছে মানে ডেনসিটি বাড়বে। তো নন আয়নিক যে, এটা খুব ইম্পর্টেন্ট, নন আয়নিক ক্রিস্টাল ডিফেক্টগুলোর মধ্যে বা নন আয়নিক ক্রিস্টালগুলোর মধ্যে এই যে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, এটা হচ্ছে একমাত্র ডিফেক্ট যেখানে ক্রিস্টালের ডেনসিটি বেড়ে যায়, ইনক্রিজ করে। ঠিক আছে, এর আগে আমরা যেটা বললাম ভ্যাকেন্সি ডিফেক্ট, ওখানে ডেনসিটি কমে যাচ্ছিল, এখানে ডেনসিটি বেড়ে যায়। তো এই হচ্ছে এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স। এখন নন আয়নিক ক্রিস্টালের যে ডিফেক্ট, তার মধ্যে এর থেকে বেশি আর কিছু পড়ার নেই। এবার আমরা আয়নিক ক্রিস্টালের স্টয়চিওমেট্রিক ডিফেক্টে মানে কী কী আছে সেগুলো আমরা দেখব। এখনও কিন্তু আমরা স্টয়চিওমেট্রিক ডিফেক্টই পড়ছি। এক্ষেত্রে তো একটা কথা আমি উল্লেখ করিনি, সেটা হচ্ছে যে যদি মেটালিক ক্রিস্টাল হয়, মেটালের তো আমরা সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, মেটালের আবার স্টয়চিওমেট্রিকও তো একটাই থাকে, মানে মোনো অ্যাটমিক সবাই হয়। তাই এদের এখানে নাম্বার অফ অ্যাটম কমলো বাড়লো তাতে এদের স্টয়চিওমেট্রিতে কিছু এফেক্ট হয় না, এমনিতেই কিছু এফেক্ট হয় না। তাই জন্য এটা আমরা স্টয়চিওমেট্রিক ডিফেক্টের আন্ডারেই এগুলোকে রাখি আর কি। তো এবার যদি আমরা নাম্বার বি যদি বলি আয়নিক ক্রিস্টালদের কথা, তো আয়নিক ক্রিস্টালদের মধ্যে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট 2 রকমের হয়।
একটাকে বলি আমরা শর্টকি ডিফেক্ট, আরেকটাকে আমরা বলি ফ্রেঙ্কেল ডিফেক্ট। এখন এই শর্টকি বা ফ্রেঙ্কেল এইগুলো হচ্ছে, এই দুটো ডিফেক্ট হচ্ছে আমাদের মোটামুটি ক্রিস্টাল ডিফেক্টদের মধ্যে সবথেকে কমন এবং সবথেকে বেশি কোয়েশ্চেন আসে পরীক্ষায় এই দুটো জায়গা থেকে, শর্টকি ডিফেক্ট এবং ফ্রেঙ্কেল ডিফেক্ট। এবার নন আয়নিকের ক্ষেত্রে যেরকম আমরা ভ্যাকেন্সি ডিফেক্ট দেখলাম, যে অ্যাটমটা ক্রিস্টালকে ছেড়ে, ল্যাটিসকে ছেড়ে বাইরে চলে যাচ্ছে, শর্টকি ডিফেক্ট হচ্ছে ওই ভ্যাকেন্সি ডিফেক্টেরই ইকুইভ্যালেন্ট পার্ট আয়নিক ক্রিস্টালদের ক্ষেত্রে। তো সবার আগে ছবিটা আমি এঁকে নিই, তাহলে সুবিধা হবে বোঝাতে। দেখো এখন এই নীলটা হচ্ছে ক্যাটায়ন, আয়নিক যেহেতু ক্রিস্টাল, তাহলে একটা ক্যাটায়ন থাকবে, একটা অ্যানায়ন থাকবে। এটা হচ্ছে অ্যানায়ন। ছবিটা খুব ভালো করে লক্ষ্য করো, হলুদগুলো হচ্ছে অ্যানায়ন, নীলগুলো হচ্ছে ক্যাটায়ন। এবার দুটো অ্যানায়নের মাঝখানে এখানে একটা ক্যাটায়ন থাকার কথা, যেটা নেই, মিসিং, মানে রিমুভড হয়ে গেছে। আবার এই দুখানা নীলের মাঝখানে একটা ইয়েলো থাকার কথা, ইয়েলো অ্যানায়ন মিসিং। এখান থেকে একটা ক্যাটায়ন মিসিং, এখান থেকে একটা অ্যানায়ন মিসিং। এখন আমরা ধরে নিয়েছি যে এই পার্টিকুলার ক্রিস্টালটা এবি টাইপ। এবি টাইপ যদি হয় তাহলে এখানে প্লাস আর মাইনাস চার্জ। তো দেখো এখান থেকে যে ব্যাপারটা যেটা দাঁড়ালো, যে এখানে একটা ব্লু আর এখানে একটা ব্লু, এই দুটো জায়গা থেকে মিসিং হয়ে গেছে ক্যাটায়ন, এবং এই দুটো জায়গা থেকে মিসিং হয়ে গেছে অ্যানায়ন। তাহলে ইকুয়াল নাম্বার অফ ক্যাটায়ন এবং অ্যানায়ন এরা মিসিং হয়েছে। এখন ইকুয়াল নাম্বার কেন? কারণ ইকুয়ালি যদি এরা মিসিং হয়ে যায় তাহলে সিস্টেমটার ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, তড়িৎ প্রশমতা, এটা বজায় থাকে। যদি একটা ধরো প্লাস চার্জ চলে গেল আর দুটো মাইনাস চার্জ চলে গেল, তাহলে ওভারঅল প্লাস চার্জ বেশি হয়ে গেল, তাহলে সিস্টেমটা তো ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকলো না। তো সেই ইলেকট্রিক্যাল নিউট্রালিটি ওটাকে কিন্তু বজায় রাখতেই হবে, যতই ডিফেক্ট হোক আর যাই হোক। তো ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় রাখতে গিয়ে যেটা হয়েছে এখানে, যেহেতু এটা এবি টাইপ ক্রিস্টাল, তাহলে একটা প্লাস চার্জ চলে গেলে একটা মাইনাস চার্জকে চলে যেতেই হবে। যদি এটা এবি টাইপ না হয়, অন্য কোনো টাইপের ক্রিস্টাল হতো, তাহলে আমরা বলতাম যে ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ, মানে ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন যাতে করে হবে আর কি। তো যদি এবি টু টাইপ হয়, ঠিক আছে, সাপোজ Na2O,
তাহলে একটা Na+ যদি চলে যায় তাহলে তার জন্য অক্সাইড আয়ন কটা চলে যেতে হবে, হাফ, অর্থাৎ একটা অক্সাইডের জন্য দুখানা করে Na+কে চলে যেতে হবে, তাহলে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় থাকবে আর কি। তো মোট কথা নাম্বার অফ ক্যাটায়ন এবং অ্যানায়ন এমনভাবেই এখান থেকে মিসিং হবে যাতে করে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় থাকে। এখন আমরা যেহেতু এখানে এবি টাইপ ভাবি, তাই আমরা এখানে লিখি যে 1 নম্বর পয়েন্টে যে ইকুয়াল নাম্বার অফ ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্স, আমি এখানে এবি লিখে দিচ্ছি ব্র্যাকেটে, গেটস রিমুভড টু ফর্ম Schottky defect. সরি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, ওটাকে মুছছি, 2 নম্বর পয়েন্ট লেখো যে it occurs for crystals having high coordination number and high value of radius ratio, মানে ক্যাটায়ন আর অ্যানায়নের যে রেশিওটা সেইটা অনেক বেশি হতে হয়। এখন আমরা এটা নিয়ে আগের ক্লাসেই আলোচনা করেছিলাম, রেডিয়াস রেশিও বাড়ছে মানে ক্যাটায়নের সাইজ বাড়ছে, ক্যাটায়নের সাইজ বাড়তে বাড়তে অ্যানায়নের সাইজের প্রায় কাছাকাছি চলে যাচ্ছে, তখনই আমরা কি পাই, হাই কোঅর্ডিনেশন নাম্বার পাই। যেমন ধরে রক সল্টের বা NaCl 6:6 বা CaCl 8:8। এই যে হাই কোঅর্ডিনেশন নাম্বার, এটা কখন হয়, যখন রেডিয়াস রেশিওর ভ্যালুটা বাড়ে। তো রেডিয়াস রেশিও যেখানে বেশি বা কোঅর্ডিনেশন নাম্বার বেশি, সেই সমস্ত আয়নিক ক্রিস্টালগুলো জেনারেলি শর্টকি ডিফেক্টটা শো করে। ঠিক আছে, থার্ড পয়েন্ট হচ্ছে এটা, থার্ড পয়েন্টটা আগের মতো দেখো, নাম্বার অফ অ্যাটমস কি হচ্ছে, অ্যাটমস বা আয়নস আর কি কমে যাচ্ছে, মাস কমে যাচ্ছে মানে ডেনসিটিও কমে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট, শর্টকি ডিফেক্টের ডেনসিটি ডিক্রিজ করে, ওই যে বললাম ভ্যাকেন্সি ডিফেক্টের ইকুইভ্যালেন্ট, তাই জন্য এখানেও ডেনসিটি কমে যাচ্ছে। আর এটা ভ্যাকেন্সি তো তৈরি হয়েছে আফটার অল, সুতরাং এটা ভ্যাকেন্সি ডিফেক্টেরই ইকুইভ্যালেন্ট একটা ফর্ম আয়নিক কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে। 4 নম্বর হচ্ছে খুব ইম্পর্টেন্ট, দেখো 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যে এই যে এখানে ভ্যাকেন্সিগুলো তৈরি হয়েছে না, এবার এই যে ক্যাটায়নগুলো এখানে চার্জ আছে, প্লাস চার্জ আছে, আর এই অ্যানায়নগুলোতে এখানে মাইনাস চার্জ আছে। এবার কোনো একটা ক্যাটায়ন যখন দেখছি যে ঠিক তার পাশের একটা পজিশান আনঅকুপাইড আছে, তখন ও ওইখানে মুভ করতে চাইবে। ঠিক আছে, মুভ করতে চাইবে, এবং এর যত রকম এরকম ভ্যাকেন্ট যে জায়গাগুলো ল্যাটিস পয়েন্ট যেগুলো ভ্যাকেন্ট হয়ে গেছে, ভ্যাকেন্ট হয়ে যাওয়ার পরে সেই পার্টিকুলার পজিশানগুলোকে আমরা বলি হোল বা ফাঁকা জায়গা। তো যখনই এই রকম ছোট ছোট এক একটা ছোট ছোট স্মল সেগমেন্টের মধ্যে এরকম অনেকগুলো হোল তৈরি হবে, তখন এই আয়নগুলো নিজেদের জায়গাটা এক্সচেঞ্জ করার চেষ্টা করবে। নর্মালি কি হয়, যদি এখানে কোনো ডিফেক্ট না থাকতো, মানে এই অ্যাটমগুলো যেগুলো এখানে থাকার কথা তারা যদি এখানে অকুপায়েড থাকতো আর কি, তাহলে পাশের ক্যাটায়নগুলো বা অ্যানায়নগুলোর মুভ করার কোনো ব্যাপার থাকতো না। তখন তাদের মধ্যে খালি কি হতো, ভাইব্রেশনাল যে মুভমেন্ট সেটাই খালি তখন তাদের মধ্যে থাকতো। কিন্তু এখন যেহেতু এরা স্পেস পেয়েছে, সুতরাং এরা সেই স্পেসটাকে অকুপাই করার চেষ্টা করবে। এবার যখনই একটা অ্যাটম এখান থেকে মুভ করে পাশেরটায় যাবে, তখন যে জায়গাটাকে ছেড়ে ও চলে গেল সেই জায়গাটাতে একটা নতুন একটা হোল তৈরি হবে, নতুন একটা ভ্যাকেন্ট স্পেস তৈরি হবে। এইভাবে আয়নগুলো মুভ করবে, আয়নগুলো মুভ করলে পরে আমরা এরকম বলি যে তাহলে হোলগুলো একই রকমভাবে মুভ করবে। আলটিমেটলি কী হচ্ছে, চার্জ মুভ করছে, চার্জ যেহেতু মুভ করছে তাই জন্য ডিউ টু শর্টকি ডিফেক্ট আয়নিক ক্রিস্টালগুলোর মধ্যে সামান্য পরিমাণে
ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অর্থাৎ তড়িৎ পরিবাহিতা ধর্ম দেখা যায়। ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। আমরা এখানে লিখব যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি arises due to এখানে লিখি movement of ions, that is movement of holes। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, পরবর্তী পয়েন্ট দেখো, মুছে নিই আগে, তাহলে সুবিধা হবে লিখতে। তো 5 নম্বর পয়েন্ট লেখো। 5 নম্বর পয়েন্ট আমরা এক্সাম্পল লিখব। সাধারণত NaCl যেটা বলছিলাম 6:6 কোঅর্ডিনেশন নাম্বার আর 8:8 যাদের, তারা মূলত এই শর্টকি ডিফেক্টটা শো করে, শোজ দিস ডিফেক্ট। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে there occurs one Schottky defect per 10⁻16 ions। ঠিক আছে, একটা লং রেঞ্জ অর্ডারের মধ্যে 10⁻16 এতগুলো নাম্বার অফ অ্যাটম যখন অ্যারেঞ্জড আছে, তাদের মধ্যে মাত্র একটা ল্যাটিস পয়েন্টে শর্টকি ডিফেক্ট তৈরি হয়। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে। আচ্ছা, আর একটা লাস্ট পয়েন্ট লিখিয়ে দিই, সেটা হচ্ছে যে মোর নাম্বার অফ ডিফেক্টস লোয়ার lattice energy, that is stability of the crystal। একটা ক্রিস্টালের মধ্যে যত বেশি বেশি করে তোমার একটা ক্রিস্টালের মধ্যে যত বেশি বেশি করে ডিফেক্ট দেখা দেবে, তত ক্রিস্টালটার স্টেবিলিটি অর্থাৎ ক্রিস্টালটার ল্যাটিস এনার্জি কমতে থাকবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি শর্টকি ডিফেক্ট। এরপরে আমরা পড়ব ফ্রেঙ্কেল ডিফেক্ট। ঠিক আছে, দেখো আমি আগে যে ছবিটা এঁকেছিলাম শর্টকি ডিফেক্টে, ওরকমই আছে ছবিটা। ওই ইয়েলোগুলো হচ্ছে অ্যানায়ন আর এই ব্লুগুলো হচ্ছে ক্যাটায়ন। এবার কি হচ্ছে দেখো, এখানে একটা এই দুটো ইয়েলোর মাঝখানে একটা ব্লু মানে ক্যাটায়ন মিসিং, এখান থেকে আর একটা ক্যাটায়ন মিসিং। এবার মিসিং হয়ে এই ক্যাটায়নগুলো কোথায় যাচ্ছে? ল্যাটিস সাইড ছেড়ে বেরিয়ে যাচ্ছে না, এরা নিজের জায়গা ছেড়ে এরা ইন্টারস্টিশিয়াল একটা জায়গায় চলে আসছে। এটাও ধরো নিজের জায়গা ছেড়ে এবার একটা ইন্টারস্টিশিয়াল জায়গায় চলে এসছে। জেনারেলি ক্যাটায়নগুলোই ইন্টারস্টিশিয়াল জায়গাতে আসে। কেন? কারণ ইন্টারস্টিশিয়াল ভয়েডের জায়গাটা কী হয়, ভলিউমটা ছোট হয়, আর জেনারেলি অ্যানায়নগুলোর থেকে ক্যাটায়নগুলো ছোট হয়। সেই জন্য ফ্লুরাইড স্ট্রাকচার যদি আমাদের এক্সেপশনাল ছিল, আমরা আলোচনা করেছিলাম আগের দিনকে। তো যাই হোক, তো নর্মালি কী হয়, যেহেতু ক্যাটায়নের থেকে অ্যানায়ন ছোট, ক্যাটায়নের থেকে অ্যানায়ন ছোট কখন হবে, মানে কোন ক্ষেত্রে হবে বেশি বেশি করে ছোট হবে ক্যাটায়নটা অ্যানায়নের থেকে? যখন কোঅর্ডিনেশন নাম্বার কম হবে এবং রেডিয়াস রেশিওর যে ভ্যালুটা সেটাও যখন কম হবে। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা ওটাই লিখে দিই এখানে। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি লিখব, যে আয়নিক কম্পাউন্ডস হ্যাভিং low value of coordination number and low value of radius ratio, মানে R cation by R anion, they show Frenkel defect। তো Frenkel defect কারা দেখায়? যেখানে কোঅর্ডিনেশন নাম্বার কম, রেডিয়াস রেশিও কম। এই দুটো কম হলে কি হবে? ক্যাটায়নের সাইজটা অ্যানায়নের তুলনায় সিগনিফিকেন্টলি কম হবে। এবার যদি ক্যাটায়ন ছোট হয়, তাহলে ক্যাটায়নটা ইন্টারস্টিশিয়াল
ভয়েডটাকে এসে অকুপাই করতে পারবে। এখন এক্স্যাক্টলি এই ঘটনাটাই এখানে ঘটে। ক্যাটায়নগুলো তাদের নিজস্ব যে ল্যাটিস পয়েন্ট, অরিজিনাল যে ল্যাটিস পয়েন্ট, সেইটা ছেড়ে ইন্টারস্টিশিয়াল ভয়েডে এসে জায়গা নেয়। এতে করে দেখো দুটো জিনিস হচ্ছে। এক হচ্ছে অরিজিনাল যে পজিশনটা সেইখানে একটা ভ্যাকেন্সি ডিফেক্ট তৈরি হয়েছে, ভ্যাকেন্সি হয়েছে এখানে। আর যেটা আমরা দেখো নন আয়নিক ক্রিস্টালদের ক্ষেত্রে পড়লাম, ফার্স্টে আমরা পড়লাম ভ্যাকেন্সি ডিফেক্ট, সেটা এখানে তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছে। আর নন আয়নিকে আমরা সেকেন্ড কী বললাম, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, সেটাও তৈরি হয়েছে এখানে। তাহলে আমরা ফ্রেঙ্কেল ডিফেক্টকে বলতে পারি যে এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট এবং ভ্যাকেন্সি ডিফেক্ট, এই দুটোর যোগফল। ঠিক আছে। আবার যেহেতু অ্যাটমসগুলো নিজের জায়গা থেকে সরে অন্য জায়গায় চলে যায়, তাই জন্য অনেক সময় এটাকে ডিসলোকেশন ডিফেক্টও বলা হয়। তাহলে ফ্রেঙ্কেল ডিফেক্টটা মূলত কি? মূলত এখানে কি ঘটে? যেটা ঘটে যে ক্যাটায়ন্স, ব্র্যাকেটে জেনারেলি লিখে দিচ্ছি, জেনারেলি ক্যাটায়ন্স মুভ from their original lattice site to an interstitial void। ঠিক আছে। This forms Frenkel defect। তাহলে ফ্রেঙ্কেল ডিফেক্ট কখন তৈরি হলো? যখন ক্যাটায়ন তার অরিজিনাল ল্যাটিস সাইট ছেড়ে চলে এলো কোনো একটা ভয়েডের মধ্যে। এবার যেহেতু ক্যাটায়নগুলো সাইজে ছোট হয়, তাই তারা ভয়েডে আসতে পারে। ছোট হওয়ার কারণ কি? তাদের কোঅর্ডিনেশন নাম্বার কম এবং তাদের রেডিয়াস রেশিও কম। তাহলে থার্ড পয়েন্টে আমরা যেটা একটু আগে বলছিলাম, আলোচনা করছিলাম, তাহলে ফ্রেঙ্কেল ডিফেক্ট ইজ অলসো কল্ড ডিসলোকেশন ডিফেক্ট। আর 4 নম্বরে কি বলছিলাম? যে ফ্রেঙ্কেল ডিফেক্ট ইজ সাম অফ মানে যোগফল কার কার? একটা হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট অ্যান্ড ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ঠিক আছে। এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, 1 মার্কের শর্ট কোয়েশ্চেন আসে বোর্ডের পরীক্ষায়, যে ফ্রেঙ্কেল ডিফেক্টকে কেন ভ্যাকেন্সি আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্টের সাম বলা হয়, এটা একটা। তাহলে এই হচ্ছে আমাদের ফ্রেঙ্কেল ডিফেক্ট। আচ্ছা, এর পরের পয়েন্টে আমরা 4 হয়ে গেল, 5-এ লিখবো আমরা যে এক্সাম্পল। ঠিক আছে, উপরটা মুছছি আমি। তাহলে এক্সাম্পল হচ্ছে সাধারণভাবে সিলভার হ্যালাইডগুলো ZnS, এরা ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখায়। ফ্রেঙ্কেল ডিফেক্ট যাদের কোঅর্ডিনেশন নাম্বার কম, ZnS হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার কত? 4:4 আমরা পড়েছি, টেট্রাহেড্রাল ভয়েড থাকে ওখানে। 6 নম্বর পয়েন্টে আমরা যদি বলি যে ডেনসিটির কথা যদি আলোচনা করি, তাহলে অ্যাটমগুলো নিজের ল্যাটিস পয়েন্ট ছেড়ে বাইরে চলে যায়নি, নিজের ল্যাটিস পয়েন্ট ছেড়ে কোনো একটা ভয়েডে চলে এসেছে। সুতরাং এই যে টোটাল যতটা ভলিউম এখানে আমি ছবিতে দেখিয়েছি, এই ভলিউমটার মধ্যেই তো অ্যাটমগুলো থেকে গেছে। এরা না তো বাইরে যায়নি আর না তো বাইরে থেকে কিছু এক্সট্রা কেউ এখানে এসছে। যে এসছে সে এই ভলিউমের মধ্যেই ছিল, নিজের ল্যাটিস পয়েন্ট ছেড়ে ভয়েডে এসছে। সুতরাং এখানে নাম্বার অফ অ্যাটম কী হয়েছে? পাল্টায়নি, রিমেইনস দ্য সেম। তাই যদি হয় তাহলে ডেনসিটি একই আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডেনসিটি রিমেইনস সেম আফটার ফর্মেশন অফ ফ্রেঙ্কেল ডিফেক্ট। ফ্রেঙ্কেল ডিফেক্ট তৈরি হওয়ার পরেও সিস্টেমের ডেনসিটি পাল্টালো না। তাহলে এটাও হচ্ছে, ফ্রেঙ্কেল ডিফেক্টটাও হচ্ছে এই একমাত্র হচ্ছে এক্সাম্পল যেখানে ডিফেক্ট হচ্ছে কিন্তু ডেনসিটি পাল্টাচ্ছে না, ডেনসিটি যেমন ছিল আগে তেমনই থেকে যাচ্ছে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো এখানেও হোল তৈরি হয়েছে, ভ্যাকেন্সি মানে হোল তৈরি হয়েছে, সেই হোলগুলোতে আয়ন্সগুলো মুভ করতে পারবে। সুতরাং ফ্রেঙ্কেল ডিফেক্টের ফলেও কি হয়? ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ দ্য ক্রিস্টাল সেটা খানিকটা
বেড়ে যায় বা সেটা তৈরি হয়। তাহলে আমরা লিখতে পারি যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অ্যারাইজেস ডিউ টু কি বলবো আয়নিক মুভমেন্ট or মুভমেন্ট অফ হোল। ঠিক আছে, আর লাস্ট পয়েন্ট হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্টের মধ্যে, সেটা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট তৈরি করতে যতটা এনার্জি লাগে, মানে ফ্রেঙ্কেল ডিফেক্ট তৈরি হতে বেশি পরিমাণে এনার্জি লাগে। মানে শর্টকি ডিফেক্টটা তৈরি হতে গেলে একটা অ্যাটমকে তার নিজস্ব ল্যাটিস সাইড থেকে বেরিয়ে চলে যেতে হবে, বাইরে বেরিয়ে চলে যেতে হবে। আর ফ্রেঙ্কেল ডিফেক্টেও একটা অ্যাটমকে তার নিজস্ব ল্যাটিস সাইড ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। এই যে নিজের অরিজিনাল পজিশনটা ছেড়ে অন্য জায়গায় যাওয়া, এর জন্য তো এনার্জি লাগবে। সেই এনার্জিটা যতটা লাগবে, সেই রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ এনার্জি, সেটা অনেক কম হয় শর্টকি ডিফেক্টের ক্ষেত্রে। তাই জন্য শর্টকি ডিফেক্টটা অনেক বেশি ফ্রিকুয়েন্টলি অবজার্ভ করা যায়। ফ্রেঙ্কেল ডিফেক্ট অতটা বেশি পরিমাণে দেখা যায় না, ওটা একটু কম কম দেখা যায়। তাহলে আমরা লিখব যে ডিউ টু এনার্জি ফ্যাক্টর Schottky defect is more frequent than Frenkel defect। ঠিক আছে, শর্টকি ডিফেক্টটা ফ্রেঙ্কেল ডিফেক্টের থেকে একটু বেশি ফ্রিকুয়েন্ট, মানে তাড়াতাড়ি বেশি বেশি করে অবজার্ভ করা যায়। তাহলে এই হয়ে গেল আমাদের স্টয়চিওমেট্রিক ডিফেক্ট নিয়ে টোটাল আলোচনা। তো এই ছিল আমাদের স্টয়চিওমেট্রিক ডিফেক্ট সংক্রান্ত টোটাল আলোচনা। আমরা নন আয়নিক এবং আয়নিক দু ধরনের ক্রিস্টালদের ক্ষেত্রেই স্টয়চিওমেট্রিক ডিফেক্ট নিয়ে আলোচনা করলাম। আমাদের বাকি থাকলো নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট এবং ইমপিউরিটি ডিফেক্ট, যেগুলো আমরা পরের ভিডিওতে কভার করব। আজকে এইটুকুই। তবে শেষ করার আগে বলি যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে তোমাদের অনেক সুবিধা হবে। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট নিয়ে। ওকে।